নমস্কার, আমি প্রদীপ মাঝি। অনেক দিন পর আজকে একটা বিশেষ কারণে আজকের এই ভিডিও বানাচ্ছি। তার কারণটা হলো আজকে 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। আর এই জন্মজয়ন্তীকে সামনে রেখে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার আজকের অলিতে গলিতে যেভাবে আজকের এই দিনটা উদযাপিত হচ্ছে, আমি ব্যক্তিগতভাবেও বহু জায়গায় অংশগ্রহণ করেছি এবং এলাকায় কয়েক জায়গায় ঘুরে বেশ কিছু মানুষের একটা জিজ্ঞাসা এবং একটা ভাবনাকে উপলব্ধি করতে পেরেছি। সেটা হলো, অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে হঠাৎ করে এই ডক্টর মুখার্জির অলিতে গলিতে জন্মজয়ন্তী কেন পালন হচ্ছে। এক, দুই হলো, আজকে সারাদিন দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় মাননীয় গুণীজনেরা বহু জায়গায় ডক্টর মুখার্জিকে নিয়ে চর্চা এবং তাদের বক্তব্য রাখছেন। কয়েক জায়গায় দেখে মনে হলো একটু সঠিক ইনফরমেশনের অভাব হচ্ছে এবং একটু কী কারণে আজকের এই ডক্টর মুখার্জিকে নিয়ে সামনে এত চর্চা এবং কেন তাকে ষড়যন্ত্র করে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং কিভাবে তিনি পশ্চিমবাংলাকে পূর্ব পাকিস্তান থেকে বাঁচিয়ে এনেছিল, সেই সম্বন্ধে আজকের যে নিউ জেনারেশন তারা তো কিছু জানেই না। তাদের এবং যারা বয়স্ক এই সম্বন্ধে একটু অবগত ছিল না, তাদের কাছেও ঠিকঠাক বুঝে ওঠার মতো কিছু স্পষ্টীকরণ আমি বুঝলাম ঠিকঠাক হচ্ছে না। সেই কারণেই আজকে আমি একটু ভিডিওটা বানাচ্ছি এবং যেহেতু আমি এই কালচারের মধ্যে একটু থাকি, তাই আমার মনে হলো একটু ক্লারিফিকেশন করে দেওয়া দরকার। যেমন 20 জুন যখন আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছিল, তখনও কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে একইভাবে উদযাপিত হয়েছিল পশ্চিমবঙ্গ দিবসকে উদযাপন করার জন্য। তখন কয়েক জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিছু ওই বিদেশি কমিউনিস্ট পার্টির যারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, তারা একটা ভুল ইনফরমেশন বিগত 80 বছর ধরে দিয়ে আসছিল। আজও তারা সেই জায়গায় স্ট্যান্ড করে মানুষকে ভুল বার্তা দিচ্ছে। যেমন তারা বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি পশ্চিমবাংলার জন্য কিছুই করেনি, তিনি পশ্চিমবাংলার প্রতিষ্ঠাতা হতেই পারে না। উল্টে শ্যামাপ্রসাদ মুখার্জি মুসলিম লীগকে সমর্থন করেছিল যাতে মুসলিম লীগের পক্ষে এই পশ্চিমবাংলার অর্থাৎ পাকিস্তানের পক্ষে পশ্চিমবাংলা চলে যায়। প্রথমে এই প্রসঙ্গে একটু বলি যে বিগত 70-80 বছর ধরে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস অর্থাৎ নেহেরু এবং সে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নেওয়া বামপন্থীরা উভয়ে মিলে তাদের স্ট্র্যাটেজিক্যালি এবং একাডেমিকলি ভারতবর্ষের ইতিহাস থেকে বহু ক্রান্তিকারী যোদ্ধাদের, রাষ্ট্রবাদী নায়কদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এবং মুসলিম লীগকে সমর্থন করেনি, তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদেরকে ইতিহাসের পাতা থেকে গায়েব করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে গেছে এই 80 বছর ধরে। আমাদের সৌভাগ্য 2014-এ কেন্দ্রে একটা রাষ্ট্রবাদী সরকার আসার ফলে সেই সমস্ত রাষ্ট্রবাদী যোদ্ধা যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা মুসলিম লীগের বিরুদ্ধে লড়াই করেছিল, তাদেরই মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কীভাবে পশ্চিমবাংলার প্রতিষ্ঠাতা হয়ে উঠলেন আমরা সকলেই জানি যে 1947 সালে দেশ ভাগ হয়েছিল শুধুমাত্র একটাই কারণে, ধর্মের ভিত্তিতে। অর্থাৎ ভারতবর্ষে এই বৃহৎ সংখ্যক প্রায় 85% হিন্দুদের স্থান, যেখানে ব্রিটিশরা যখন ছেড়ে চলে যাবে সেখানে নাকি মুসলমানরা থাকতে পারবে না, কারণ তাদের জীবনযাপন, তাদের ধর্মাচরণ, তাদের খাদ্যাভ্যাস নাকি এমনই যেগুলো হিন্দুরা সহ্য করতে পারবে না। তাই তারা একটা আলাদা দেশ চায় যেখানে অনলি ফর একমাত্র মুসলমান সম্প্রদায়ই থাকবে।
এবং তাদের এই দাবিকে জওহরলাল নেহেরু সমর্থন দিয়ে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে আজকের পাকিস্তান এবং বাংলাদেশ তৈরি করে নিয়েছিল। বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান যখন পাকিস্তানের আন্ডারে চলে যায় ভারতবর্ষ থেকে, তখন জিন্নাহ চেয়েছিল তৎকালীন অখণ্ড বাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ অর্থাৎ পূর্ব বাংলা, আজকের পশ্চিমবাংলা অর্থাৎ পশ্চিম বাংলা এবং তৎকালীন অখণ্ড বাংলা ওড়িশা বিহারও তারা মুসলিম লীগের সঙ্গে যাবে অর্থাৎ পাকিস্তানের পক্ষে যাবে। ঠিক এই জায়গা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন যে আজকের বাংলাদেশ এবং পশ্চিমবাংলা যখন এখন অখণ্ড ছিল, তখন ঠিক এই বাংলাদেশে প্রায় 80% মুসলমান সম্প্রদায়ের বসবাস এবং পশ্চিমবাংলার দিকে যেটা অখণ্ড বাংলা পড়ে সেখানে ছিল 80% হিন্দুদের বসবাস। তাই হিন্দুরা ওই পূর্ব পাকিস্তানের সাথে কোনো মতেই যাবে না বা যেতে দেব না। তার জন্য সংগ্রাম করে এই 80% বসবাসকারী পশ্চিমবাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সংগ্রাম করে কৌশল করে ওই পূর্ব পাকিস্তান থেকে আলাদা করে নেয়। আর এই বামপন্থীরা বলছে যে ডক্টর মুখার্জি নাকি মুসলিম লীগকে সমর্থন করে পাকিস্তানকে বা বাংলাকে তুলে দেওয়ার চক্রান্ত করেছিল। তারা বলছে যে মুসলিম লীগের সাথে নাকি ডক্টর মুখার্জির হিন্দু মহাসভার যোগ সাজস ছিল, অর্থাৎ কোলাপারেশন ছিল। আমি যেহেতু একটু চর্চার মধ্যে আছি, আপনাদের স্মরণ করিয়ে দিই, সেই 1946 সালে যখন অন্তর্বর্তী সরকার সৈয়দ হুসেন সোহরাবর্দীর সরকার, মুসলিম লীগ এবং তৎকালীন কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ফজলুল হক উভয়ের কোলাপারেশনে এই অখণ্ড বাংলার অন্তর্বর্তী দ্বিখণ্ডিত বাংলার অন্তর্বর্তী সরকার চলছিল। এমন একটা সময় আসে এই ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এই মুসলিম লীগের কাছ থেকে সমর্থন তুলে নেয়, মুসলিম লীগ সংখ্যালঘু হয়ে যায়। ঠিক তখনই, ভালো করে শুনবেন বামপন্থীরা, ঠিক তখন হিন্দু মহাসভার প্রজা কৃষক পার্টিকে সমর্থন দেয় ডক্টর মুখার্জি এবং ফরওয়ার্ড ব্লক যার প্রতিষ্ঠাতা সুভাষচন্দ্র বোস, এই তিনজনের কোলাপারেশনে সরকার, অন্তর্বর্তী সরকার চলে। আর এইটাকে মানুষকে বিভ্রান্ত করে এই বামপন্থীগুলো বলছে মুসলিম লীগের সাথে নাকি ডক্টর মুখার্জি সমর্থন দিয়েছিল। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে কেন্দ্রীয় অ্যাসেম্বলিতে কলকাতা থেকে যখন ডক্টর মুখার্জি সাংসদ হয় এবং প্রথম মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হয় 1947 সালের পর, তখন মন্ত্রিসভা থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন এই কারণে, একটু ক্লারিফিকেশন করে দেওয়ার কথা যেটা বলেছিলাম করে দিই। ঠিক সেই সময় ভারতবর্ষ আলাদা হয়ে যাবার পর প্রায় 2-3 বছরের মধ্যে আমরা দেখেছি, গোটা বিশ্ব দেখেছে যে পাকিস্তানের মধ্যে যে সমস্ত হিন্দুরা বর্ডার লাইনের ওপারে চলে গিয়েছিল এবং পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা ছিল, প্রায় বাংলাদেশের 28% হিন্দু এবং পাকিস্তানের প্রায় 22% হিন্দু, তারা তাদের সুরক্ষিত মনে করছেন না। লাখ লাখ হিন্দুদের ওই সময়কার মুসলিম সম্প্রদায় অর্থাৎ যারা পাকিস্তান চেয়েছিল, তারা অত্যাচার করে, গর্দান কেটে, নির্যাতিত করে, ধর্ষণ করে তাদের শেষ করে দেয়। এবং ধীরে ধীরে আজকে একই অবস্থা বাংলাদেশেরও হয়। ঠিক এইভাবে অত্যাচারের ফলে যখন চরম পরিস্থিতি তৈরি হয়, তখন নেহেরু এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে 8 এপ্রিল 1950 সালের দিল্লিতে একটা সমঝোতা হয়, যার নাম লিয়াকত নেহেরু প্যাক্ট। সেই সমঝোতায় কি তৈরি হয়? সেখানে তৈরি হয় যে যে দেশের যেখানে সংখ্যালঘুরা আছে, অর্থাৎ পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের যে সমস্ত হিন্দুরা রয়ে গেছে এবং ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘু মুসলিমরা রয়ে গেছে, তারা তার যে যার দেশে তাদের জীবনযাপনের সুরক্ষিত, কর্মজীবনের সুরক্ষিত এবং তাদের ধর্মাচরণের সুরক্ষিতভাবে হয়, তারই ব্যবস্থা করতে হবে।
সেইটা নিয়ে একটা লিয়াকত আলী এবং নেহরুর মধ্যে চুক্তি হয় 8 এপ্রিল 1950 সালে। কিন্তু তৎকালীন মন্ত্রিসভার ডক্টর মুখার্জি তিনি তার দূরদর্শিতায় বুঝতে পেরেছিলেন এই কথা ভারতবর্ষ যদি রেখেও দেয় সংখ্যালঘুদের সুরক্ষিতর কথা, কিন্তু এই পাকিস্তান নামক দেশটি কোনোভাবেই সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদেরকে সুরক্ষিত রাখবে না। তাই তারা বিরোধিতা করেন। সঙ্গে সর্দার প্যাটেল তৎকালীন গৃহমন্ত্রীও একইভাবে ডক্টর মুখার্জিকে সহযোগিতা করে এই বিলের বিরোধিতা করে, এই প্যাক্টের বিরোধিতা করে। আজ আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে 22% হিন্দু থেকে মাত্র 1.5% হিন্দুতে পরিস্থিতিতে তৈরি হয়েছে। ঠিক একইভাবে বাংলাদেশের 28 থেকে আজ 7% হিন্দুদের জায়গা হয়েছে। অর্থাৎ কীভাবে অত্যাচারিত হয়েছে, কীভাবে ধর্ষিত হয়েছে, কীভাবে ধর্ম পরিবর্তন করে তাদের মুসলমান করা হয়েছে, আজ আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। ঠিক এই কথাটাই তৎকালীন সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বিলের বিরোধিতা করে বলেছিল। যখন শোনেনি এই বিল তারা পাস করেছিল, এই প্যাক্ট তারা তৈরি করেছিল, ঠিক তখনই মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে ইস্তফা দিয়ে 1951 সালের 21শে অক্টোবর একটা নতুন দল তৈরি করলেন ভারতীয় জনসংঘ। এরপর এই সংঘ জনসংঘের মাধ্যমে বিদ্রোহ আন্দোলন তৈরি করতে করতে তিনি লক্ষ্য করলেন ভারতবর্ষেরই আরও একটা অঙ্গরাজ্য জম্মু কাশ্মীর, সেখানে ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, তারা আলাদা দেশ, আলাদা নিয়মকানুন, আলাদা সংবিধান নিয়ে চলছে। তাই তার বিরুদ্ধে তিনি ওই আন্দোলন থেকে ডাক দিলেন যে এক দেশ এক প্রধান থাকবে, এক দেশ এক বিধান থাকবে, এক দেশ এক নিশান থাকবে। তাই তিনি 11ই মে 1953 সালে কাশ্মীরে যাওয়ার জন্য প্রণ নিলেন এবং সেখানে গিয়ে এর বিরোধিতা করবেন ঠিক করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ভারতবর্ষ থেকে তারা আলাদা রাজ্য মনে করেছিল, আলাদা দেশ মনে করেছিল জম্মু কাশ্মীর, তাই তিনি যখন জম্মুতে পৌঁছালেন তৎকালীন জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ তাকে অ্যারেস্ট করে নিলেন এবং তাকে 11ই মে অ্যারেস্ট করে তাকে গৃহবন্দী করে দিলেন এবং ধীরে ধীরে তিনি 23শে জুন প্রায় 1 মাস 10 দিনের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করলেন। তাই আমি পশ্চিমবাংলার সমস্ত মানুষের কাছে বলবো কিভাবে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ইতিহাসের পাতা থেকে তুলে দেবার চেষ্টা করা হয়েছে এবং তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে। এ সম্বন্ধে আরও বড় বিস্তারিত যদি বলি অনেক বড় ভিডিও হয়ে যাবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আগামী দিনে অবশ্যই এর পরবর্তী পর্যায়ে আপনাদের সামনে রাখব। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন। নমস্কার।